এই মুহূর্তের যে চাঞ্চল্যকর খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। এবার নিজের স্ত্রীকে মারধর ও হেনস্থা এমনকি লাথি মারার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজের বিরুদ্ধে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তবে এই ছবির সত্যতা যাচাই করেনি ভারত টিভি। এই ঘটনা যদি সত্যিই হয়ে থাকে তবে তা কতটা ভয়ঙ্কর একবার ভাবুন। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, এবার নিজের স্ত্রীকে মারধর ও হেনস্থা এমনকি লাথি মারার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজের বিরুদ্ধে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচাইতে বড় খবর, এবার নিজের স্ত্রীকে মারধর হেনস্থা এমনকি লাথি মারার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজের বিরুদ্ধে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। আপনারা দেখছেন সেই ছবি। এবার নিজের স্ত্রীকে মারধর হেনস্থা এমনকি লাথি মারার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজের বিরুদ্ধে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তবে এই ছবির সত্যতা যাচাই করেনি ভারত টিভি। এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তবে কতটা ভয়ঙ্কর একবার ভেবে দেখুন। এবারে নিজের স্ত্রীকে মারধর ও হেনস্থা এমনকি লাথি মারার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজের বিরুদ্ধে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে অনেক ভিডিও ভাইরাল হয়েছে, যাতে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এই ছবি সত্যতা যাচাই করেনি ভারত টিভি। তবে এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে তবে তার কতটা ভয়ঙ্কর একবার একটু ভেবে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ভিডিও, যার সত্যতা যাচাই করেনি ভারত টিভি। তবে এই ছবির সত্যতা যাচাই করেনি। এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে তবে কতটা ভয়ঙ্কর একবার আপনারা নিজেরাই ভেবে দেখুন। নিয়েছে, কিছু কিছু টাকা অনলাইনও নিয়েছে, কিছু কিছু টাকা ক্যাশ নিয়েছে, আর অনেকটা দিদার জুয়েলারি, যে আমার এটা লাগবে ওটা লাগবে। ওর এমনও ডিমান্ড হতো যে যখন চাকুলিয়াতে বাড়ি করেছে তোমার প্যারেন্টসদেরকে বলো ফ্রিজ কিনে দিতে, এসি কিনে দিতে, টিভি কিনে দিতে, ছোট ছোট জিনিস পর্যন্ত আমাকে টর্চার করতো, কথা শোনাতো। তাও কোনো রকম ভাবে আমি চলছিলাম। আমার বাচ্চাদেরকে দেখে আই ওয়াজ ট্রাইং যে যাই হোক মেবি শোধরাবে, ঘর করবো আমি। আই ডিডন্ট ওয়ান্ট টু ব্রেক মাই হোম। বাট ওর মা যখন জেল থেকে রিলিজ হয়েছে 2022-এ, ওর মা রিলিজ হওয়াতেও আমি ওকে অনেক বুঝিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো ওর মা যা হয়েছে হয়েছে, মেবি অ্যাজ আ হিউম্যান বিং সে ভালো হবে। মেবি ইমরান যে মায়ের ভালোবাসা পায়নি 27-28 বছর ধরে, ওর মা এলে পরে মেবি আমাদের লাইফ ভালো হবে, ওর মা ওকে একটু কাম ডাউন করবে। বাট সেটা উল্টো হয়ে গেল। ওর মা বেরোনোর পরে ভাইলেন্সটা, যেটা নয়তো আগে থাপ্পড়, লাথি, পাঞ্চ এরকম টাইপের ছিল, পুরোপুরি একটা নতুন রূপ নিয়ে নিল।
পুরোপুরি একটা নতুন রূপ নিয়ে নিল, অ্যাগ্রেসিভ অ্যান্ড ভাইলেন্ট। আর ওর মায়ের আমার প্রতি একটাই কমপ্লেন যে আমরা মুসলিম, তুমি একটা নন মুসলিম মেয়ে, তুমি ইসলাম ফলো করো না। তো ওর ছেলেকে দাবি করতো যে তুমি আরেকটা বিয়ে করো, একে ছেড়ে দাও, এর সাথে তোমাকে থাকতে হবে না। এটা নিয়ে ওর মা আমাকে অনেক রকমের টর্চার করেছে, অথচ একদিন মা ছেলে মিলে আমাকে ফিনাইল খাওয়ানোর চেষ্টা করেছে। মারপিট থেকে শুরু করে অনেক কিছু করেছে। ও যখন রিলিজ হয়েছিল অন দ্য 7th of February 2022, সেদিন আমার ছোট ছেলের জন্মদিন, সেদিনই ও রিলিজ পায়। পাওয়ার পরে আমার একটা খুব বড় সিরিয়াস একটা অপারেশন হয়েছিল, আমার একটপিক প্রেগন্যান্সি হয়ে গেছিল, যেটাতে আমি ইমরানকে বলাতেও ও কোনো কেয়ার নেয়নি, কিছু করেনি। আই ওয়াজ ব্লিডিং ফর 18 days। আলটিমেটলি আমাকে রয়েড নার্সিং হোমে ভর্তি হতে হলো, বিকজ ওয়ান ডে আই জাস্ট কোল্যাপসড। ওখানেও হসপিটাল থেকে ফিরে আসার পরেও ডক্টররা বলেছিল যে বাঁচার কোনো চান্স নেই, বাট অনেক কিছু করে এভেন্চুয়ালি ওটি হলো আর আই সার্ভাইভ। ফিরে আসার 1.5 মাস পরে আই ওয়াজ আন্ডার স্ট্রিক্ট বেড রেস্ট ফর 6 months। ও আর ওর মা মিলে আমাকে উদ্ধার মেরেছে, এমনও থাপ্পড় মেরেছিল যে আমি আই কুডন্ট হিয়ার, আমার হিয়ারিং, আমার লেফট ইয়ারে খারাপ হয়ে গেছিল 2-4 দিনের জন্য। আর আমি যখন বলেছিলাম যে এবার আমি গিয়ে থানায় কমপ্লেন করব, তখন ওর মা একদম আমার পা ধরে কাঁদতে শুরু করলো, যে ওর কারণ কেউ জাস্ট রিলিজ পেয়েছিল জেল থেকে, যে প্লিজ এটা আর কোনোদিন হবে না, প্লিজ ক্ষমা করো, এই সেই। আর ইমরানও খুব তখন ম্যানিপুলেট করার জন্য আর কি সরি টরি বলে যে না 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 ভুল হয়ে গেছে। বাট ওটাই আমার ভুল ছিল, তখন হয়তো থানায় গেলে আজকে এই অত অব্দি কথা যেত না। তারপরে ইনসিডেন্টস গুলো কন্টিনিউয়াস থাকতো, ওর মায়ের আমাকে টর্চার করা, কথায় কথায় কথা শোনানো, আমি বাইরে গেলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। ওর মায়ের দাবি যে আমরা একটা ফ্ল্যাট কিনেছি এলিক্সারে, এখন যেখানে থাকি এলিক্সারে, দ্যাট ইজ অন রামেশ্বর শহর রোড অপোজিট পেরিস পার্ক। ওই ফ্ল্যাটটা পারচেজ করার জন্য ইমরানের আবার দাবি যে তুমি কিছু টাকা দাও। তো ওই বিল্ডিং এ উপরে 16B যেখানে এখন থাকি, ওখানে ইমরান হাফ টাকা দিয়েছিল, হাফ টাকা আমার দিদা থেকে ও লোন নিয়েছিল, যেটার সব প্রুফ আমার কাছে আছে যে আমার দিদা ডাইরেক্ট পেমেন্ট করেছিল অফ 1 crore 14 lakhs and the flat value was 1 crore 41 lakhs। আমার দিদা ডাইরেক্ট পেমেন্ট করেছে, ওটার সব প্রুফ আছে এখানে, ব্যাংক স্টেটমেন্টস গুলো সবকটা হাইলাইটেড আছে, আপনাদের চাইলে আপনাদেরকে আমি কপি দিয়ে দিতে পারি। তো দিদার থেকে লোন নিয়ে ও হাফ টাকা দিয়েছে, আমি মানে আমার দিদার তরফ থেকে আমি হাফ টাকা পেয়ে 16Bটা কেনা হলো। আর আমার দিদা আমাকে সুরক্ষিত করার জন্য আর আমার বাচ্চাদের জন্য, ওদের ফিউচারের জন্য ওই বিল্ডিং এ 2nd ফ্লোরে আরেকটা ফ্ল্যাট কিনে দিয়েছেন, যেটার টাকা পুরোপুরি আমার দিদা পে করেছে। ওটারও সব ব্যাংক স্টেটমেন্টস আমার কাছে আছে, কারণ আমার দিদার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট বিল্ডারকে পে করা হয়েছিল। এটা হওয়ার পরে আমরা যখন ওই বাড়িতে থাকতে শুরু করি, ওই বাড়িটা আমার দিদা এই একটাই শর্তে লোন দিয়েছিল যে বাড়িটা আমার নামে যাতে রেজিস্টার্ড হয়, যাতে আমি অ্যাটলিস্ট, যেহেতু আমাকে কোনোদিন চাকরি করতে দেয়নি বা নিজের কোনো প্রফেশন কোনো কিছু ক্যারিয়ার করতে দেয়নি, তো আমার দিদার ছিল যে ইফ ইন কেস ফিউচারে তোমার কোনো অসুবিধা হয়, অ্যাটলিস্ট ইফ ইউ হ্যাভ আ হাউস, তুমি সেফ থাকবে, বাচ্চারা সেফ থাকবে। তো দিদা বললো যে বাড়িটা ওর নামে হবে, যেটাতে ইমরান তখন রাজি হলো। ওর মায়ের এটা নিয়ে আরেকটা ঝামেলা হতো যে এটা আমার বৌমায়ের বাড়ি, এটা আমার ছেলের বাড়ি না, আমি এটা নিয়ে থাকবো না। এটা নিয়ে দুজন মিলে আমাকে প্রেশারাইজ করতো যে বাড়িটা রেজিস্ট্রি যেহেতু হয়ে গেছিল, তো চেঞ্জ দ্য রেজিস্ট্রি, আমার ছেলের নামে রেজিস্ট্রি দাও। এটা নিয়েও ইমরান আমার গায়ে হাত তুলেছে। অথচ যে এটা নিয়ে একদিন ওরা আমাকে রাত্রিরে বাড়ি থেকে মেরে বারো করে দিয়েছিল, যার ফলে আমি থানায় গেলাম, বাট তখন থানা কোনো হেল্প করেনি। এইসব হতে হতে আলটিমেটলি অন দ্য 27th of July আমরা বসে কথা বলছিলাম, ইমরান ওর পঞ্চায়েত বোর্ড থেকে ফিরে এসেছিল, আর ও এক কাপ কফি খাচ্ছিল, আমরা সোফায় বসে কথা বলছিলাম, আর কথা কাটাকাটি হয়েছিল। তাতে আমি উঠে চলে যাই ওখান থেকে, আর তাতে ও গরম কাপের কফিটাকে ছুঁড়ে ভেঙে দেয়, ভেঙে আমাকে উদ্ধার মারপিট করে আমাকে ঘর থেকে বার করে দেয়। প্রত্যেকটা জিনিসে মানে একটা ভয়ের ব্যাপার আছে, যেরকম ভাবে কথা বলে। তো আমি দেখলাম যে না, পুরো অগস্ট যখন বললো কি আমরা কি এটা ডিভোর্সটা করতে পারি, না, যে আমি থাকবোই না, এরকম ভাবে আমার লাইফ থ্রেটনিং হয়ে যাচ্ছে, আমি থাকবো না।
করে আবার সেপ্টেম্বর মাসে আবার আমাকে মারপিট করেছে। দিস কন্টিনিউড সেপ্টেম্বরে, নভেম্বরে, ডিসেম্বরে ও একদিন কাছি নিয়ে আমাকে ঘুরতে এসেছে। এইসব হতে হতে যখন ও দেখলো যে আলটিমেটলি, তখন কিসের নিয়ে ঝগড়া ছিল, ওর বক্তব্য যে না, তুমি যে মিউচুয়াল ডিভোর্সে আমাদের লেখা আছে, তুমি যদি আমাকে ডিভোর্স দাও তাহলে আমাকে ফ্ল্যাটটা আমার নামে করতে হবে, উপরের ফ্লোরটা আমার নামে করতে হবে আর নিচের ফ্ল্যাটটাও আমার নামে করতে হবে, তাহলেই আমি ডিভোর্স দেব। তো যেটাতে আমি একদমই রাজি ছিলাম না। ও বাড়িতে এসে আমাকে মারপিট করা, আমাকে ধমকি দেওয়া যে আমি বাচ্চাদেরকে নিয়ে চাকুরিয়া চলে যাব আর তুমি জীবনে বা তোমার বাচ্চাদেরকে দেখতে পারবে না। আমার বাচ্চারা ছোট, একটা এখন 10 বছর, একটা 12 বছর, যে আমি বাচ্চাদেরকে নিয়ে চাকুরিয়া চলে যাব, তোমাকে আমি বাচ্চার সাথে কোনো যোগাযোগ রাখতে দেবো না। এরকম করে আমাকে অনেক ফোর্স, কোয়ার্শন, ফলস কেসে তোমাকে থানাতে করাবো। কারণ আমি গত 6 মাস ধরে যতবার থানা গেছি, আই হ্যাভ অল দ্য কমপ্লেন্টস, যেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। থানা খালি রিসিভিং নিয়েছে। দিস ইজ আ কমপ্লেন অফ ডোমেস্টিক ভায়োলেন্স ফর নট অ্যালাউইং মি টু এন্টার মাই হাউস। বেনিয়াপুকুর থানা। এটা আরেকটা কমপ্লেন অফ রিপিটেড ডোমেস্টিক ভায়োলেন্স। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে।